শুরু করছি আজকের ভৌতিক গল্প। শুভাশিস দাসের লেখা কবর খোঁজে প্রেম। তখন আমি কলেজে পড়ি, পদার্থবিজ্ঞানের ছাত্র। অশরীরীকে সিগারেটের ধোঁয়ায় চাপিয়ে ফু করে উড়িয়ে দেওয়া ধাতে না থাকলেও স্বভাবে আত্মস্থ করতে হয়েছিল। মনে মনে বিশ্বাস করলে বন্ধুদের সামনে মুখ খোলাটা অনেকটা ওই ক্রিকেট খেলায় পাকিস্তানের কাছে ভারতের হেরে যাওয়ার মতো অপমান ও লজ্জার বিষয় ছিল। তবে টুকটাক জ্যোতিষী, ভূতপ্রেতনী তত্ত্ব, পাড়াতত্ত্ব বন্ধু ভাইদের বলতাম। তেমনই এক বন্ধু ছিল আমার, সত্যম। আমার চেয়ে 2 বছরের ছোট। আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল সে বছর, কিন্তু হয়নি। আচ্ছা, চলুন এবার ঘটনায় যাই। অনেকক্ষণ গৌরচন্দ্রিকা হলো। মাঝারি গড়ন, চুলে কবে শেষ চিরুনি দিয়েছিল আমি তো দূর, সত্যম নিজেও বলতে পারবে না। কাজেও মন ছিল না, বাড়ির চাপে 2টো টিউশনি করত। অন্যদের চোখে একটু পাগল গোছের ছিল সত্যম। 16 জুন 2016 সাল, সন্ধ্যা 6:30 তার সাথে দেখা হয়েছিল ওই বিএসএনএল অফিসের কাছে। খোঁজ খবর আদান প্রদান হলো। সিগারেটের কাউন্টারে গিয়ে দিতেই ও প্রত্যাখ্যান করে বলল, না রে, মেশমি বারণ করেছে। আমি ইয়ার্কি মেরে হাসলাম আর বললাম, উন্নত মানের গাঁজা টাকা খাচ্ছিস নাকি, না প্রেমে টেমে পড়লি? সত্যম চুপ। সিগারেটটা জ্বালিয়ে জিজ্ঞাসা করলাম, এই মিশমিটাকে রে, আগে তো শুনিনি। এড়িয়ে যাওয়ার ছলে বলল, আমি বাড়িতে পড়াই ওকে। আমি মুচকে এসে সিগারেটের কয়েকটা টান দিয়ে বললাম, ও ভালো ভালো, খাস না সিগারেট, সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সত্যম বলল, বাড়িতে আসিস, যেদিন আসবি বাড়িতে থাকিস, ওর সাথে আলাপ করিয়ে দেব তোকে। নিশ্চয় বলে বিদায় নিলাম। ওই ঘটনার প্রায় 8 দিন পর আমার ফোন করলো সত্যম। কি রে সত্যম বলছি, কেমন আছিস? আমাদের বাড়ি আসবি বলছিলি, কবে আসছিস? এই দাঁড়া দাঁড়া, দম নে, কি ব্যাপার বলতো, কোনো খবর আছে নাকি? প্রেমে পড়েছি রে ভাই। কার সাথে? নিয়ে একদিন স্কোয়ার ফিল্ডে? না, সম্ভব নয়, ও পারবে না জানিস। তুই বাড়িতে এলেই আলাপ করাতে পারবো। সময় বুঝে আসিস একদিন, আসার আগে ফোন করিস। আর হ্যাঁ, আসবি কি, মানে আসার ইচ্ছে আছে, তাহলেই বলবো ওকে তোর কথা, বুঝলি? অবশ্যই বলে ফোন রেখে দিলাম বটে, কিন্তু খানিক আশ্চর্যও হলাম। মেয়েটা কে? এমন অদ্ভুত আচরণ কেন? স্কোয়ার ফিল্ডে না যাওয়ারই বা কি আছে? সত্যমের ফোনের 3 দিন পরে আমি ওকে ফোন করে জানলাম যে আজ তার বাড়ি যাব, রাত্রে থাকবো, এবং এও জানালাম যে তার নব প্রেমিকার সাথে পরিচয়ও করব। খুব অস্থির লাগছিল। বেশ মনে আছে, সেদিন ছিল 27 জুন 2016 সাল। রাত্রের খাবার বাড়িতে তাড়াতাড়ি খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে, মেঘ আবারও নতুন করে সাজছে। আমার বাড়ি সুতির মাঠ থেকে সত্যমের বাড়ি 12 বিঘা কবরস্থান পেরিয়ে ডক্টর চৌংদারের গলি অবধি রাস্তার দূরত্ব বেশি নয়। তবে সুতির মাঠের রাস্তা অলিগলি অন্ধকারে মোড়া, আর বৃষ্টি হলো তো কথাই নেই। সত্যমের রহস্যময়ী প্রেমিকাকে দেখার প্রবল ইচ্ছেটাও মাঠে মারা যাবে। ঘড়িতে রাত্রি 9:45। আমি বেরোলাম। এক পশলা হয়েছে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল।
একটা বন্ধ মুদিখানার ধাপিতে একটা কুকুরকে গা ঝাড়া দিতে দেখা গেল। পথে পথে টর্চ হাতে কতগুলো কাজ ফেরত সাইকেলবাহী দেখতে পেলাম। হাঁটতে হাঁটতে ভাবছিলাম কি কথা বলবো সত্যমকে আর তার প্রেমিকা মিশমিকে। হঠাৎ চিন্তা ক্লাবের কাছাকাছি এসে একটা সিগারেট জ্বালালাম। চারমাথা রাস্তাটার কাছে একটা মন্দির আছে, তার ঠিক পিছনে 12 বিঘা কবরস্থান। জীবনে অত বড় কবরখানা আমি সুতির মাঠ যাওয়ার আগে দেখিনি, সে অনেকেই দেখেনি। ভেতরে ঢোকারও অভিজ্ঞতা আছে আমার, সে পরে বলা যাবে। অন্ধকারাচ্ছন্ন কবরস্থানে গাঢ়ত্ব যেন একটু বেশি ওই জায়গায়। বুকের কাছে চিনচিন করে উঠল, পালস রেট বেড়ে গেল। চোখ ফিরিয়ে সিগারেট টানা শুরু করলাম। অ্যাক্সিস ব্যাংকের রাস্তা পেরিয়ে উল্টো দিকে গলিতে ঢুকলাম। মনে হলো কখন যাবো সত্যমের কাছে। 2 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ওর বাড়ি। ঘরে নিয়ে গেল। সত্যমের কাছে জানলাম বাবা মা অফিসের কাজে বাইরে, তার মানে আজ আমি আর সত্যম। তার প্রেমিকা নিশ্চয়ই বাড়ি চলে যাবে, ও থাকতেও পারে যদি তার প্রেমিকা আশ্বাস দেয়। সত্যমকে জিজ্ঞেস করতে সে বলল, আমি জানি না রে, ওর যা মনে হয় ও তাই করে, আমার কোনো কথা খাটে না এখানে। মানে তুই কি বলছিস? আগে কোনোদিন থেকেছে? মানে তোর বাবা মা কিছু বলে না? দেখতে পাবে তারপর তো কিছু বলবে, দেখতেই পায় না ওকে। আসে পড়ে গল্প করে আমার সাথে, তারপর চলে যায়। কোনোদিন আমাকে ঘুম পাড়িয়েও চলে যায়। বলে সত্যম সিগারেট দিল। মিথ্যে বলবো না, এসব শুনে আমার ভয়ের চেয়ে বিপদের আশঙ্কা বেশি হচ্ছিল। কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছিল। মিশমি বলেছে আজ কিছু সময়ের আগেই আসবে। কটা বাজলো রে? ঘরে ঘড়ি থাকতেও আমাকে জিজ্ঞেস করলো সত্যম। 10:16। আসুক আসুক, তুই তো তোর প্রেমিকাকে অপসরার পর্যায়ে নিয়ে গেছিস রে, এখন থেকে বউ ভক্ত হয়ে গেছিস। দেখি সেই মানবীকে। সিগারেটটা ততক্ষণে পুরো ছাই হয়ে গেছে। হঠাৎ কেউ যেন সত্যমকে ডাকলো। সত্যম দা, ও সত্যম দা, শুনছ? ঘরে আছো? এত সুন্দর করে যে ডাকতে পারে, তার প্রেমে পড়ে সত্যম কোনো ভুল করেনি ভাবছিলাম আমি অবাক হয়ে শুনেছিলাম। কিছুক্ষণ পরে একটা নীল ডায়েরি হাতে ঘরে প্রবেশ করলো বছর 17-18 একটি মেয়ে। পরনে ময়ূরপঙ্খী রঙের একটা সালোয়ার কামিজ, আমার পছন্দের পোশাক। কোথায় যেন দেখেছি। চুলগুলো বেশ বড় কিন্তু রুক্ষ, সামনের দিকে নেমে মুখশ্রী ঢেকে দিয়েছে। শরীর স্বাস্থ্য আহামরি খুব একটা ভালো নয়, আবার খুব রোগা পাতলাও নয়। আমি কৌতূহলবশত মুখ দেখার চেষ্টা করলাম, পারলাম না। আমার প্রচেষ্টা অনিচ্ছাকৃতভাবে কেশরাশি ঢাকা পড়লে নিশ্চয় সফল হতো, কিন্তু খটকা লাগলো ইচ্ছাকৃত এলোকে শিলুকায়েছে চন্দ্রবদন। এই সময় আর একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তার গা থেকে মাটির গন্ধ, মানে মাটি ভিজলে যে সুন্দর একটা গন্ধ হয়, সেটা পাচ্ছিলাম। অবাক হলাম আরও একবার। মিশমি আসার পর সত্যম বা মিশমি নিজেদের মধ্যে গল্পে এমন মশগুল হয়ে গেল যেন আমি যে তৃতীয় ব্যক্তি হিসেবে ঘরে আছি সেটা যেন তারা ভুলে গেছে। তারা ফিসফিস করে কথা বলছিল। একবার শুনলাম সত্যম বলছে, তোমার ড্রেসটা চেঞ্জ করা গেল না? না, আমার ব্যাপারেও বলছিল হয়তো, কারণ আমি তো অনাহত। আমিও রাগ দেখিয়ে সিগারেট ঠোঁটে নিয়ে দেশলাই বাড়তে যাবো ঠিক তখনই সিগারেট ধরানো হলে আমি কিন্তু চলে যাব। আমার এসব একদম সহ্য হয় না। তাড়াহুড়ো করে বলল বেশমি। মানবিকতা বোধ সিগারেটটাকে পাশের টেবিলে পৌঁছে দিল। এটা ভেবে শান্তি হলো যে আমি বলে একটা বস্তু ঘরে ছিলাম, তা তারা অস্বীকার করেনি। কিন্তু অপমানটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। বাড়ি ফেরার উপায় থাকলে ফিরে আসতাম। আমি নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতকটা খুলে বসলাম। ওরা হাসছে, পড়ছে, গল্প করছে। পড়তে পড়তে আমার সত্যমের উপর রাগও হচ্ছিল। ওকে তো ভুলেই এসেছি আমি। নিশ্চয়ই ওর প্রেমিকারও মত ছিল।
তবুও ভাবলাম এইবার একটা হেস্তনাস্ত করে ছাড়বো, দরকার পড়লে পাশে ওদের ডাইনিংয়ে গিয়ে থাকবো। চরম রাগ হীনমন্যতায় ভুগছিলাম। হঠাৎ ওদের শব্দের প্রাবল্য বাড়লে শুনতে পেলাম পছন্দের রং নিয়ে কথা হচ্ছে। মিশমি নীলের দিকে আর সত্যম হলুদ। আমি মানসম্মানে মাথা খেয়ে বললাম, নীলের তুলনা হয় না। নীল রং কিসের কিসের প্রতীক একবার গুগলে সার্চ করিস, আমার ভীষণ প্রিয়। বলতেই মিশমি হঠাৎ আমার মুখের দিকে তাকালো। আমি দেখলাম বেশিক্ষণ তাকাতে পারিনি। ভয়ে আমার শিরদাঁড়া বরফের মতো কঠিন হয়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম নাক বেয়ে ঠোঁট গলা ভিজিয়ে দিচ্ছে। মিশমির ওই চাহনি জীবনে ভুলবো না। ওই মুখ আমার পরিচিত, ওইভাবে ওই স্থানে ওই সত্তা অবাঞ্ছিত। চোখের ইশারায় যেন বলছে, কোনো কথা বলো না, যা হচ্ছে হতে দাও। অনেক কষ্ট দিয়েছ, আমার সুখের পথে কাটা হতে এসো না। আমি চুপ করে গেলাম, গলা শুকিয়ে কাঠ। সত্যম বলে ডাকতে গিয়ে দেখলাম গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। হ্যাঁ, সত্যম আর মিশমি আমার অনেক দিনের চেনা, কিন্তু এ কি করে সম্ভব? বিশ্বাসই হচ্ছে না। রোশনারা খাতুন, আমার প্রাক্তন প্রেমিকা, এপ্রিল 6, 2015-তে আত্মহত্যা করেছিল। আমি নিজে ওর কবরে মাটি দিয়েছি। কিছুতেই বিশ্বাস হচ্ছে না, অস্থির লাগছে। রোশনাটা অন্য জগতে গিয়ে বোধহয় অন্তর্যামী হয়েছে। সে আমার চোখে কৌতূহল দেখে বাম হাতটা আমার দিকে তুলে ধরলো। আবারও শিউরে উঠলাম। মৃত মানুষ কি করে জলজান্ত বসে গল্প করছে, কি করে হাসছে। শিরাটা এতটা গভীরভাবে কেটেছিল যে রক্ত তঞ্চন করানো সম্ভব হয়নি। বোকামি করেছিল সেদিন। তখনও ক্লাস 11-এ পড়তো। হঠাৎ আমাকে অন্য মেয়ের সাথে ওয়াইমেতে মাঠে দেখে ওই কাজ করেছিল। অন্যদের মতো ঝগড়াঝাটি কান্নাকাটি কিচ্ছু করেনি, আমাকে কোনো কথাই বলেনি। পোস্টমর্টমের পর ওর ছিন্ন ভিন্ন শরীরটা দেখে খুব কেঁদেছিলাম আমি। ও নিজেও হয়তো আফসোস করে। আমি কাঁপছিলাম, এক অজানা ভয় আমাকে গ্রাস করেছে। তখন অজ্ঞানের মতো হয়ে যাবার জোগাড়। কি রে, কি হলো, এরকম করছিস কেন? পিঠে হাত দিয়ে বলল সত্যম, প্রেমিকা মরে গেলেও প্রেম মরে না। একথাও বুঝলাম রোশনা রাথুরি মিশমির আচরণে। সত্যম দা, তুমি একটু চা করে নিয়ে এসো তোমার বন্ধুর জন্য। আমার জন্য করতে হবে না। এই ছুতো দিয়ে সত্যমকে বাইরে পাঠালো রোশনারা। আমাকে জড়িয়ে ধরলো। আমি তো ভয়ে সিটিয়ে গেছি। একটু হাসি হেসে আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে বলল, ভয় পেও না, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি ভুল করে ফেলেছিলাম। ওই 12 বিঘা কবরে শুয়ে থাকতে থাকতে ভয় পাই, কাঁদি, কেউ আসে না গো। তুমি তো যেতে পারতে মাঝে মধ্যে। অবশ্য তোমার আর সময় কোথায়, কত মেয়ে আছে। অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করে বললাম, একবার আমাকে জানাতে পারতে। ওটা তো এমনি কলেজের বান্ধবী ছিল, তখন তুমি ছাড়া আর কেউ ছিল না আমার জীবনে, বিশ্বাস করো। পরে বুঝেছি গো। যাই হোক, তুমি শুয়ে পড়ো। সত্যম দা আর আমি ভালোই আছি। তুমি কাউকে কিছু বলো না। কিছু মনে করো না রোজি, সত্যম আর তোমার জগৎ আলাদা। ওকে ছেড়ে দাও, এই সম্পর্ক হয় না গো, প্লিজ। খুব ভয়ে ভয়ে বলেছিলাম আমি। সত্যম দা মারা গেছে 3 মাস আগে। 22 ধাপি ঘাটে স্নান করতে গিয়ে গঙ্গার জলে ডুবে। কি?
আমার আমার দম বন্ধ হয়ে আসছিল। সত্যম ততক্ষণে ঘরের মধ্যে এসেছে, বলে, বন্ধু, গ্যাস চালাতে পারি না, আগুনে ভয় পাই তো, তাই ইলেকট্রিক কেটলিতে করলাম। নে, খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ভূত, আমার ভূত যাতে নিয়ে মরেছে। আর কিছু বলতে পারিনি। বুঝলাম সেদিন সন্ধেয় সত্যমের সাথে দেখা হওয়া থেকে এই দুর্বিষহ রাত্রির ঘটনা সবটাই অশরীরীর পরিকল্পনা, আর আমি তাদের ফাঁদে পড়ে ছটফট করছি। পরদিন বিকেলবেলা পাড়ার লোক, পুলিশ অজ্ঞান অবস্থায় ওই বাড়ি থেকে উদ্ধার করেছিল আমাকে। তাদের থেকে জেনেছিলাম সত্যম মারা যাওয়ার পর ওই বাড়িতে আর কেউ থাকে না। তাহলে কেমন লাগলো আপনাদের? দেখুন, মানুষ মরে, প্রেম মরে না। তো আপনাদের এই গল্প যদি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর শেয়ার করে বাকিদের শোনার সুযোগ করে দিন। আজকের এই গল্প পাঠে কারা কারা ছিল? তারক দাস, পূজা বিশ্বাস, আর গল্পের সূত্রধর আমি, শুভাশিস দাস।